never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. মেয়েটার আজকে বায়না যে স্কুলের টিফিনে সে বিস্কিট নিয়ে যাবে, কারণ তার ফ্রেন্ডকে দেখেছে বিস্কিট নিয়ে যেতে। তাই মেয়েটার কথা মতোই প্যাকেটে মুড়িয়ে বিস্কুট দিয়েছি দু টুকরো কেক দিয়েছি আর বেদানা ছাড়িয়ে দিয়েছি। সবাইকে ঈশা স্টাডির একটা নতুন পাতায় একটা নতুন অধ্যায়ে সুস্বাগতম জানিয়ে আজকে নতুন দিনে একটা ব্লগ স্টার্ট করলাম। মেয়ে স্কুলে ইংলিশ হ্যান্ডরাইটিং কম্পিটিশান আছে, তার জন্য এই পেপারগুলো রেডি করে পাঠাতে হচ্ছে। ওরা লেখাবে, লিখিয়ে জমা করবে, তারপরে যে চান্স পাবে সে কম্পিটিশানে যাবে। আর এটা হচ্ছে অ্যালম্যানাক, ওদের স্কুল থেকে দিয়েছে, বলতে পারো স্কুলের ডায়েরি। এখানে স্কুল ছুটি গেল বা স্কুল কেন গেল না বা ম্যাডামের যদি কিছু ইনফরমেশান দেওয়ার থাকলো, সমস্ত কিছু এখানে লিখে টিকে জমা করতে পারবে। তো এগুলো প্রতিদিন দিয়ে দিতে হয় স্কুলের মধ্যে। স্কুল টিফিন বক্স, স্কুলের পেন্সিল বক্স, অ্যালম্যানাক, এগুলো রেগুলার বেসিসে ওদের নিয়ে যেতে হয় স্কুলে। এদিকে মেয়ের টিফিন, জলের বোতল, ব্যাগ সব রেডি করে দিলাম। আর এদিকে আমার রেডি হয়ে গেছে ঝুরঝুরে আলু ভাজা আর গোবিন্দভোগের চালের ভাতটা কুকারে আছে। আর এখানে জলটা রেডি করে দেখেছি চা করব বলে। এখন মেয়েটা ঘুম থেকে ওঠায়, ওকে একটু ব্যালকনিতে নিয়ে যাচ্ছি ফ্রেশ এয়ার খাওয়াবার জন্যে, গ্রিনারি দেখার জন্যে। এখন ম্যাক্সিমাম দিনই মেয়েকে আর ঘুম থেকে ওঠাতে হয় না। আমি ওঠার খানিকক্ষণ বাদে সে নিজেই বিছানা থেকে উঠে নিচে চলে আসে, কারণ তার একটা অভ্যেস হয়ে গেছে যে এই টাইমে স্কুল যেতে হবে, এই টাইমে ঘুম ভাঙে। তাই সেই অভ্যেসটাই মোটামুটি পুনরাবৃত্তি করছে প্রতিদিন। আর প্রতিদিন আমি চেষ্টা করি সে ঘুম থেকে উঠলে তাকে ফ্রেশ করে ব্রাশ করিয়ে একটু গরম জল খাইয়ে, এখন হোমিওপ্যাথি ওষুধটা দিতে হচ্ছে ওর অ্যালার্জির জন্যে, সেইটা খাইয়ে ওকে এরকম কোলে করে নিয়ে আমি ব্যালকনিতে আসি এবং চারপাশটা ঘুরিয়ে দেখাই, ফুল দেখাই, নিচে ওর বড় বড় দাদা দিদিরা স্কুল যায় সেগুলো দেখাই। এখন মেয়েকে খাইয়ে দাইয়ে সম্পূর্ণ রেডি করে দিয়েছি। এরপরে মেয়ে স্কুল বেরোবার পালা, এবং স্কুল দিতে যাবে যথারীতি ওর দাদু আর ঠাম্মি, আর ওর পাপা ওকে নিচে দিয়ে আসবে। আর সেই সময়টুকুতে আমি একটু ছাদে যাই, ঘুরে আসি। সারাদিন বদ্ধ ঘরের মধ্যে থাকি, সারাদিন কাজকর্মের মধ্যে থাকি, কিন্তু সারাদিনের মধ্যে যদি 5টা মিনিটেও একটু ব্যালকনি বা ছাদে গিয়ে একটু ফ্রেশ এয়ার ইনহেল করা যায় নিজের শরীরে, তাহলে সেটা স্বাস্থ্যের জন্যও ভালো, মনের জন্যও ভালো, মনটাকে অনেকটা শান্তি প্রদান করে। আমার মনে হয় নিজের সাথে একাকিত্বভাবে একটা সময় অবশ্যই কাটানো দরকার। সেই সময়টা মনে হয় নিজের মধ্যে নিজেকে রিকল করে নিতে পারি খুব ভালোভাবে, এবং এই সময়টা সত্যিই আমার খুব প্রয়োজন হয়ে পড়ে প্রতিদিনের জীবনে। এখন যেহেতু ও দাদু ঠাম্মি দিয়ে আসছে স্কুলে, তাই আমার কাজটা অনেকটা হালকা হয়ে গেছে। তার কারণ ওর পাপা যদি দিতে যায় সেক্ষেত্রে আমাকে তাড়াহুড়ো করে চা করে দিতে হয়, তাড়াহুড়ো করে শরবত রেডি করতে হয়, ওর পাপার জন্য একটু ছোলা বাদাম ভিজিয়ে বা টিফিন যেদিন যেমন হয় সেরকম রেডি করতে হয়, ওর পাপার ব্যাগটা রেডি করতে হয়, অনেক কিছু এক্সট্রা কাজ করতে হয়। তো যেহেতু ওর দাদু ঠাম্মি যাচ্ছে, ওর পাপা আনতে যাওয়ার সময় যাবে, তাই এই সমস্ত কাজগুলো স্কিপ হয়ে গেছে এবং আমার কাজটা বেশ অনেকটা হালকা হয়ে গেছে। ওদের স্কুলটা বাচ্চাদেরকে পড়াশোনার সাথে সাথে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটির দিকেও খুব বেশি জোর দিচ্ছে, সেটা দেখছি। কারণ ওদের প্রায় দিনই বেঙ্গলি রিসাইটেশন কম্পিটিশান, ইংলিশ রিসাইটেশন কম্পিটিশান, তারপরে হ্যান্ডরাইটিং কম্পিটিশান, এই সমস্ত বিভিন্ন কিছু কিন্তু লেগেই আছে একটার পর একটা। মানে বাচ্চাদেরকে চেষ্টা করছি শুধুমাত্র পড়াশুনো নয়, বাকি সমস্ত দিক থেকে যাতে তারা এনগেজ থাকতে পারে বা সমস্ত দিকটাকে যাতে নিজের মধ্যে ভালোভাবে এক্সপ্লোর করতে পারে।
কোনো বাচ্চা ধরো রিসাইটেশন পারে, কোনো বাচ্চা ধরো নাচ গান পারে, কোনো বাচ্চা ধরো এই সমস্ত কোনো কিছুই পারে না কিন্তু খুব ভালো কথা বলতে পারে। তো সেই সমস্ত দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করে এবং বাচ্চা সেই সমস্ত দিকগুলো খুঁজে বের করে তাকে আরও বেশি নিজেকে এক্সপ্লোর করার চান্স দিতে পারে। তো স্কুলের এই জিনিসটা আমার খুব ভীষণ ভালো লাগে। ওই দেখো হলুদ রঙের চুড়িদার পরে আমার শাশুড়ি মা আমার মেয়েকে মাঝখানে বসিয়ে নিয়ে দাদুর সাথে চলে গেল গাড়ি করে স্কুল। এদিকে ছাদে একটু ঘুরে পায়রা দেখে আকাশ দেখে একটু রোদে গরমে নিজের সাথে সময় কাটিয়ে আমি এবার নিচের দিকে রওনা দিলাম। নিচে এসেই প্রথমে চা বানিয়ে নিয়েছি আদা দিয়ে। আর সকালবেলার চাটা আমি চা খাই আদা দিয়ে, তার সাথে একটি বিস্কুট। আর আমি দুধ চা একদমই সকালবেলা খেতে পারি না। কেন খেতে পারি না জানি না, আমার কোনো গ্যাস অম্বলে প্রবলেম হয় এরকম কিছু ব্যাপার নয়। যদি কখনো কোথাও ঘুরতে যাই তখন সেক্ষেত্রে কিন্তু দুধ চাটা খাই, কিন্তু ঘরে থাকলে আমি কিন্তু চাই খাই। কারণ চা না হলে আমার যেন মনে হয় ভেতরে সেই এনার্জিটা পাচ্ছি না, মানে সারাদিন কাজ করার যে এনার্জিটা পাবো। আদা দিয়ে যে চাটা খাই, সকালবেলা যে লেবু জলটা খাই, এই সমস্তগুলো খাওয়ার ফলে না নিজের শরীরের মধ্যে সেই এনার্জিটা গেইন করতে পারি, যাতে সারাটা দিন ছুটে ছুটে কাজ করতে পারি। আজকে কাজের অনেক বড় লিস্ট আছে, তার কারণ হচ্ছে আজকে চেষ্টা করব অনেকগুলো ক্লিনিং করার, এমন কিছু ক্লিনিং যেগুলো বাচ্চা ঘরে থাকলে করা সম্ভব হয়ে ওঠে না। মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো বাচ্চা থাকলে ঘরের মধ্যে একদমই করা উচিত নয়, যাতে বাচ্চার বাজে এফেক্ট পড়ে। তো সেগুলোই আজকে আমরা কভার করার চেষ্টা করব। যেমনি বলা তেমনি কাজ। দেখো হাজবেন্ড মশাই লেগে পড়েছে। এই যে সোফার তলায় না এগুলো খানিকটা ছিবড়ার মতো জিনিস দিয়ে তৈরি হয়, যেহেতু এটা লেদার বা কাঠের নয়, মানে কাঠেরই কিন্তু ভেতরটা ছিবড়া দিয়ে তৈরি। তো সেই জায়গায় জায়গায় আরশোলা দানা বাঁধে, তো সেই জায়গায় এরকম করে স্প্রে করে দিলে, যেটা আরশোলা কিলার স্প্রে হয় সেটা স্প্রে করে দিলে আরশোলাগুলো মরে যায়। কিন্তু এই স্প্রেটা বাচ্চা ঘরে থাকা অবস্থায় কোনোভাবেই আমরা করি না, কারণ এই স্প্রেটার একটা উগ্র তেজ উগ্র গন্ধ আছে যেটা শরীরকে খুব খারাপ করে দেয়। তো ভালোভাবে ফ্যান চালিয়ে ওটা স্প্রে করে রাখা রইল। আর বাচ্চা আসার আগে মোটামুটি গন্ধটা পুরো হালকা হয়ে যাবে। আর জানলা দরজা সমস্ত খুলে আমরা এই কাজটা করে থাকি সবসময়। সমস্ত ঘর রান্নাঘর সমস্ত জায়গা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, তবুও কোথা থেকে জানি না ছোট ছোট এক ধরনের যে আরশোলাগুলো হয় সেগুলো বাসা বাঁধে। তার জন্য মাঝে মাঝেই এরকম করে স্প্রেটা করতে হয়, কিন্তু ঘরে যখন বাচ্চা থাকে আমি কোনোভাবেই স্প্রেটা করি না, কারণ এর যেটা গন্ধটা যে ঝাঁঝটা ওটা আমি নিজেই ইনহেল করতে পারি না, আমার নিজেরই কষ্ট হয়, তাহলে বাচ্চা কী করে করবে, সেটা ভেবেই করি না। আর ম্যাক্সিমাম সময়ই আমরা যখন দুজনেই থাকি না, হাজব্যান্ড মশাই নিজে একাই ওটা স্প্রে করে গন্ধটা তাড়িয়ে রেখে দেয় যখন আমরা বাপের বাড়িতে যাই। তো এখন যেহেতু মেয়েটা স্কুল যাচ্ছে, অনেকটা সময় পাওয়া যাচ্ছে, তাই এই সমস্ত কাজগুলো আমরা এই সময় করছি। আর একটা বড় কাজ আছে আজকে, সেটা হচ্ছে গাছগুলোতে স্প্রে করা। এই বর্ষাকালের সময়টা বৃষ্টি হওয়ার ফলে গাছে এমন কিছু রোগ দেখা যায়, হয়তো কিছু পোকামাকড় উড়ে আসে তার জন্য নাকি জানি না, গাছের গায়ের মধ্যে ছোট ছোট ফুটি লাল লাল দানা দানা উঠে আসে। আর তার ফলে গাছের মধ্যে যে ফুলগুলো ধরে সেই ফুলগুলো না ফুটেই ঝরে পড়ে। যেমন এই যে জবা গাছটাতেই ম্যাক্সিমাম দেখা যায়, অথবা সাদা ফুলের গাছটাতে দেখা যায়। তো এই যে স্প্রেটা, এটা ওষুধটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে হাজব্যান্ড মশাই। সেই ওষুধটা এক বোতল জলের মধ্যে ওটা পরিমাণ আছে, সেই পরিমাণ মতো মিশিয়ে সেটাকে এরকম করে স্প্রে করে দিতে হয়। আর স্প্রে করে দেওয়া প্রত্যেকটা সপ্তাহে একবার করে করতে হয়, তাতে করে ওই পোকা জাতীয় যেটা ওর রোগ হয়ে যাচ্ছে গাছটার, সেই রোগটা ঠিক হয়ে যায় এবং গাছগুলোতে আবার যথারীতি পুনরাবৃত্তিভাবে সুন্দরভাবে ফুল গজাতে থাকে। গাছের এই রোগটা প্রতি বছরই ফিরে আসে এবং প্রতি বছরই স্প্রে করতে হয়, ঠিক বর্ষাকালেই হয় কেন জানি না। তো যেটা দিয়ে স্প্রে করছে দেখলে ওটা গাছের দোকান থেকেই কিনে আনা, আর বোতলটা আমার ঘরেই ছিল। তো সেটার উপরে ওই ওষুধটা মিশিয়ে দিয়ে ওইটা পাম্প করতে হয়। পাম্প করার পর ওপরে যে সুইচটা আছে সেই সুইচটা টিপে দিলেই স্প্রে দিয়ে এমনি করে স্প্রে দিয়ে জল বেরোয় এবং মানে ওষুধটা বেরোয়, তাতে করে গাছে সুন্দরভাবে একদম দিয়ে দেওয়া যায়।
আজকে উচ্ছে ভাজাটা একটু অন্যরকমভাবে করছি, মানে উচ্ছেগুলো একই রকম গোল গোল করে ভাজা খেতে বা বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা খেতে ভালো লাগছে না, তার জন্য ভাবলাম লম্বা লম্বা করে উচ্ছে ভাজা করি, যেমন করে পটল ভাজা করেছিলাম। আর উচ্ছের ভেতরে যে বীজগুলো সেগুলো এইভাবে ফেলে দিচ্ছি, যাতে বীজ না থাকলে না উচ্ছেটা একটু তেতোটা কম হয় বা খেতে ভালো লাগে, আর মেয়েটা খেতে চায় আর কি বিশেষ করে, তার জন্য উচ্ছের বীজগুলো ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। আর সকালবেলার একটু আলু ভাজা বেঁচেছিল মেয়েটার, সেটাকে মিশিয়ে মোটামুটি আমার উচ্ছে ভাজা রেডি। আর এদিকে করে নিলাম গরম গরম পটল ভাজা। পটল ভাজা বেশ অনেকগুলোই করলাম, কারণ বেশ ভালো লাগে পটল ভাজাটা এই সিজনে খেতে। আমার মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। হাজব্যান্ড মশাই অ্যাজ যতটা ভালোবাসে না, তো খেলে খাবে না খেলে খাবে না, তার জন্য বাকি অনেক পদ আছে। এরপরে আরও একটা ক্লিনিংয়ের কাজ বাকি আছে, তো সেই ক্লিনিংয়ের কাজটা আমার রান্নাঘরে, তাই রান্নাঘরের কাজগুলো না সারা অবধি সেই ক্লিনিংটা এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। তার জন্য তাড়াহুড়ো করে রান্নাগুলো সারছি, তারপরে সেই ক্লিনিংটা করে উঠবো। ফ্রেঞ্চ টোস্টের মতো এই টোস্ট আজকে করে নিয়েছি, যেটা আমি প্রায়ই করে থাকি। মানে ফ্রাইং প্যানের মধ্যে এমনি কোনো কড়াইয়ে বা কোনো ইয়েতে তাওয়াতে করলে এতটা ক্রিস্পি হয় না, যে কোনো ফ্রাইং প্যানের মধ্যে করলে এটা এতটা ক্রিস্পি হয়, একদম মনে হয় পুরো বেকড যে পাউরুটিটা খাচ্ছি, আর সেটা এতটা ক্রিস্পি আর এতটা টেস্টি হয় তেল দিয়ে জাস্ট একটু ভেজে নিলে, তার উপরে সস দিয়ে খেতে জাস্ট অসাম লাগে। আর করতেও কোনো হ্যাপাও নেই, কোনো চাপও নেই, তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে এতটা টেস্টি লাগে, মানে 2-3টে 4টে তো এমনিই খাওয়া হয়ে যায়। আর যেহেতু ব্রাউন ব্রেড ছাড়া এমনি ব্রেড খায় না, ব্রাউন ব্রেড খেলে তোমার অম্বলও করে না বা পেটটা ঢিসও লাগে না, যেখানে তুমি এমনি যেটা সাদা রঙের ব্রেড হয় সেটা যদি খাও, যেহেতু ওটা সাদা ময়দায় তৈরি, তার জন্য দুটো খেলেই দেখবে পেটটা আইঠাই করে। কিন্তু এই ব্রাউন ব্রেডটা খেলে তুমি যদি 4টেও খাও তাতেও মনে হয় পেটটা অনেকটা ফাঁকা আছে। রান্নাঘরের এই জায়গাটায় জল জমে জমে এরকম কালোভাবে শ্যাওলা পড়ে যায় প্রায় দিনই, কারণ জলের এই স্লোপটা উল্টো দিকে করা আছে। যখন এরা তৈরি করেছিল তখন স্লোপটা ঠিক করে উঠতে পারেনি, তাই বেসিনের দিকে জলটা না গিয়ে জলটা উল্টো দিকে চলে যায়, মানে গ্যাসের তলা দিয়ে চলে যায়। তার জন্য ওখানে দেখতে পাচ্ছ একটা ওরকম স্লাইড কেটে ওখানে জোড়া লাগানো আছে আঠা দিয়ে, ওটা কোনোভাবেই সরে না, পুরো আঠা দিয়েই জোড়া লাগানো আছে। আর তার এপাশে সাদা রঙের সিমেন্ট দেওয়া আছে। তো এই জায়গাটায় জলটা জমে প্রায়, জল আমি যতই সরিয়ে দিই তবুও একটু আধটু জমেই যায়, তার ফলে ওরকম কালো কালো শ্যাওলা পড়ে যায়। তো আমি প্রায় দিন এটা তো করে উঠতে পারি না, মাঝে সাঝে যখন সময় পাই তখন কি করি, ওই হ্যান্ড ওয়াশ নিলাম স্কচ ব্রাইটে, যেটা বেসিন পরিষ্কার করা স্কচ ব্রাইট, ওটাতে হ্যান্ড ওয়াশ নিয়ে ভালো করে এটাতে ঘষে রেখে দিই খানিকক্ষণ, 2-5 মিনিট রেখে দিই, তারপরে আরেকবার ঘষে ভালো করে ধুয়ে নিই, একদম শ্যাওলা টাওলা পরিষ্কার হয়ে যায়। আর সাদা রঙের যেটা সিমেন্ট সেটাও একদম চকচক করে সাদা ফটফটে হয়ে যায়। এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। লাস্ট রান্না যেটা তরকারিটা, সেটা কড়াইয়ে ফুটছে, ধিমে আছে। আর আমি যেমন তোমাদের বলি, আমি ধিমে আছে বেশ খানিকক্ষণ তরকারিটা ফোটাই, ধিমে আছে ফুটফুট করে ফুটলে নাকি তার টেস্টটা আলাদা বেরোয়। আমারও সেটা একই মত আমার ঠাকুমার সাথে, আমার ঠাকুমাই বলে আর কি, মাছ বলো তরকারি বলো যদি ধিমে আছে ফুটফুট করে ফোটানো যায় তাহলে নাকি তরকারির স্বাদটা আরও বেশি বেরিয়ে আসে। এটা আমিও বিশ্বাস করি, তার জন্যই এরকম করে সিমে দিয়ে ফোটাই। তো ওটাই লাস্ট ফুটছে, আর এদিকে আমার এই ক্লিনিংটাও কমপ্লিট হয়ে গেল। তো ওভারঅল দেখতে গেলে মোটামুটি বড় বড় 3টে ক্লিনিংয়ের কাজ আজকে আমাদের কমপ্লিট হলো। দেখো পরিষ্কার করার পর কতটা পরিষ্কার হয়েছে, একদম ঝকঝক তকতক করছে, কালোগুলো একদম চলে গেছে, আর যে একদম মানে সানলাইটটা পড়ে চকচক করছে। তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে দেখো সোয়াবিন আলুর তরকারি করেছি, ঝোল বলতে পারো। আর এটা হচ্ছে ইলিশ মাছ ঝাল, ইলিশ মাছ ছিল না, শুধু লেজা আর মাথাটা ছিল, ওটা ঝাল বানিয়েছি। আর উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা, আর একটা ডিমের অমলেট করে নেবো, সে যেই খাক, ওর পাপা খাক বা ওর মেয়ে খাক, যে খাবে তার জন্য করে দেবো। এখন ওর পাপা মেয়েকে আনতে বেরিয়ে গেছে, এবং এই সময় আমি সোফার কভারগুলো সব লাগিয়ে নিচ্ছি। 3টে কুশানের কভার লাগালাম, আর এই বড় সোফার কভারটা লাগিয়ে নেব, কারণ মেয়ে আসার আগে স্প্রের গন্ধটা মোটামুটি বেরিয়ে গেছে, ঘর ঝাড়মুট সব কমপ্লিট হয়ে গেছে। আর কভারটা লাগিয়ে দিলে কোনো রকম স্প্রের বাকি কোনো কিছু সেন্ট বা কোনো কিছুই আর বোঝা যাবে না, আর মেয়ের জন্য সেটা সেফ হবে। আর এই কভারটা বার করে এর আগেই ওয়াশিং মেশিনে কেচে শুকিয়ে রেখেছিলাম, খুব মাঝে মাঝেই কাচি,
খুব একটা নোংরা হয় যে তা নয়। তবে এই কভারটা ভীষণ ভারী আর ভীষণ বড়, তো এটা কাচতে অনেকটাই কষ্ট হতো আগে। এখন ওয়াশিং মেশিন হয়ে গেছে বলে খুব সুবিধা হয়েছে। আর এই কভারটা লাগাতেও যথারীতি অনেকটা সময় যায়, যেহেতু বোঝা যায় না কোন খাপে কোনটা লাগালে সুবিধা হবে। তবুও লাগিয়ে লাগিয়ে অভ্যাস হয়ে গেছে বলে এখন তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি। তোমাদের যদি আমার এই ছোট্ট ব্লগটা, আমার জীবনের ছোট্ট টুকরোগুলো ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে তোমাদের রিকোয়েস্ট করবো একটা লাইক অবশ্যই দিয়ে যেও। এবং তোমরা যারা দৈনন্দিন বেসিসে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে, আমার রিকোয়েস্ট রইল তোমার কাছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনে গিয়ে অলে ক্লিক করে দিও, তাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এগুলো এখন কম বেশি আমরা সবাই জানি, তাই না? দুপুরবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল এবং হালকা হালকা এখনও বৃষ্টি পড়ছে। তো সেই বৃষ্টির জলগুলো যখন গাছের পাতায় পড়ে দেখতে কি অপরূপ লাগে। আর আমার মা এখানে বৃষ্টির জলগুলোকে নিয়ে তার মুখে লাগাচ্ছে, সেটাই তার কাছে এক প্রকার খেলা। এরকম খেলা আমরা ছোটোবেলা কম বেশি সবাই খেলেছি, যে বৃষ্টির জল নিয়ে খেলা, বৃষ্টির জল মুখে হাতে পায়ে লাগানো, বৃষ্টির জলে লাফানো, তাই না? আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হাসি খুশি থেকো। যদিও বর্ষাকাল বলেই বর্ষাকাল, বৃষ্টি কিন্তু আমাদের এদিকে একবারেই নেই। আর তোমার সাথে আবার দেখা হচ্ছে কালকে। টাটা।